প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাইথন প্রোগ্রামিং ক্লাসে নতুন একটি সেশনে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহানুর রহমান। আজ নতুন একটি ক্লাস তোমাদের জন্য সাজিয়েছি। সেটা অনেক চমকপ্রদ একটি ক্লাস, যে ক্লাসটি আমরা শুধু ছাত্রছাত্রী না, সিনিয়র লেভেলের অনেকেও একটু প্রবলেম ফিল করে। সেটা হচ্ছে পাইথন প্রোগ্রামিংয়ের ভেরিয়েবল। হ্যাঁ, আজকে আমরা সেই ভেরিয়েবল নিয়ে ক্লাস করতে যাচ্ছি। তো আমরা ভেরিয়েবলটা এমনভাবে শিখবো বা এমনভাবে বুঝবো যেন সহজেই মনে থাকে। ধরো কোনো একটা বক্স তুমি নিছো। হ্যাঁ, কোনো একটা বক্স তুমি নিছো, সেই বক্সের ভিতরে কিছু জিনিস তুমি রেখেছো। তো ওই জিনিস থেকে মানে ওই বক্স থেকে জিনিসগুলো তুমি কিন্তু আস্তে আস্তে আবার বের করতে পারো। এরকম বক্স যদি তুমি একাধিক রাখতে চাও, তাহলে সেই বক্সের অবশ্যই একটা নাম দিয়ে রাখো। অর্থাৎ নামকৃত বক্সের ভিতর থেকে প্রতিনিয়ত জিনিসগুলো বের করার এই সিস্টেমটাই হচ্ছে ভেরিয়েবল। অর্থাৎ আমরা আরও বিস্তারিত জানবো। অর্থাৎ আজকের ক্লাসে আমরা কিভাবে ভেরিয়েবল ডিক্লারেশন করতে হয়, কল করতে হয়, কিভাবে ভেরিয়েবল অ্যাসাইন করতে হয়, তারপরে ভেরিয়েবল থেকে কিভাবে আউটপুট নিব, ভেরিয়েবল কিভাবে লিখব, ভালো মন্দ অল এভরিথিং আজকের ক্লাসে আমরা শিখে নিব। অর্থাৎ ভেরিয়েবল নিয়ে নেক্সটে আর কোনো মনে সংশয়, কোনো ভীতি আমরা ভিতরে কিছু রাখবো না। স্ক্রিনে একটু খেয়াল করো, সেটা বুঝতে পারবা যে ভেরিয়েবল হচ্ছে একটা ডেটার ধারক। অর্থাৎ ডেটার ধারক কেন বললাম? তো ডেটাটা হচ্ছে যে আমরা যে তথ্যগুলো রেখে দিই, হ্যাঁ, যে তথ্যগুলো আমরা আবার পুনরায় কল করতে পারবো। তাহলে এই ডেটাগুলো আমরা যে রাখবো, সেটার হচ্ছে ধারকটাই হচ্ছে কি এই ভেরিয়েবল। যেরকম এখানে আমি এই লিখছি লাঞ্চ বক্সে স্যান্ডউইচ রাখা, এগুলো আমরা সহজেই কি করতে পারবো, তৈরি করতে পারবো। যেমন পাইথন ভেরিয়েবলে ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন হয় না। অর্থাৎ তাকে কিন্তু দেখানো লাগে না যে এইটা ভেরিয়েবল। তার ভিতরে তথ্য রাখলেই, সেটাকে কল করলেই সেটা কি হয়ে যাবে, ডিক্লেয়ার অটোমেটিক্যালি হয়ে যায়। মানে যেমন ওই যে বললাম যে একটা বক্স নিছি, বক্সের গায়ে একটা লেবেল লিখে দিছি যে স্যান্ড বক্স বা লাঞ্চ বক্স অথবা স্যান্ডউইচের বক্স, অর্থাৎ লেবেল যে লাগিয়ে দিছি, এর ভিতরে কিছু রাখছি, ওটাকে আমি প্রয়োজনভাবে বের করতেছি বা আমি অন্য কাউকে দিচ্ছি বা ব্যবহার করতেছি, ওইটাই ভেরিয়েবল হিসেবে ব্যবহার হয়ে যাবে। আরও আমরা বিস্তারিত জানি। চলো আমরা নেক্সট স্লাইডে যাই। আমরা যা বললাম যে আমরা ব্যবহার করব, তো এটাকে বলা হয়, এই যে আমি যে লাঞ্চ বক্সের ভিতর লাঞ্চ যে রাখছি, এটা নিয়ে যে আমি ব্যবহার করব, এটাকে বলা হয় অ্যাসাইন করা এবং ডিক্লেয়ার করা। যেমন আমরা এখানে দেখো যে ভেরিয়েবল যে তথ্য আমি রাখবো, তার একটা নির্দিষ্ট কি আছে, সিনট্যাক্স আছে। হ্যাঁ, প্রোগ্রামিং ভাষায় কিছু কিছু ওয়ার্ড তোমার এরকম আসবে, যেরকম সিনট্যাক্স। হ্যাঁ, তা এই ধরনের নতুন নতুন ওয়ার্ড আসবে। যদি না বুঝো তাহলে কমেন্টে জানাবো, অথবা গুগল মামা আছে, তার থেকেও তুমি ডিটেলসটা জেনে নিতে পারো যে হোয়াট ইজ সিনট্যাক্স। ভেরিয়েবল নেম, অর্থাৎ ওই যে বললাম লেভেল, লেভেল তুমি যা ইচ্ছা তাই দিতে পারো। যেরকম কোম্পানিগুলো যে কোটা তৈরি করে তার উপরে যে মোড়কীকরণ, ওইখানে যা ইচ্ছা তাই দিতে পারে। তো ভেরিয়েবল এই নেমটাও তুমি যা ইচ্ছা তাই দিতে, তবে কন্ডিশন আছে, আমরা নেক্সট স্লাইডে সেটা পাবো যে আমরা ওই মানে লেভেলে কি লিখতে পারবো আর কি লিখতে পারবো না। হ্যাঁ, তো সেটা আমরা দেখব। তো তার আগে আমাদের যেটা প্রয়োজন, যে আমরা ভেরিয়েবল নেম দিব, ইকুয়াল দেওয়ার পরে আমি যে কোনো ইচ্ছা তথ্য রাখতে পারবো। সেটা আমরা আরেকটু দেখি, যেরকম একটু খেয়াল করো, ভেরিয়েবল নেম ইকুয়াল ভ্যালু। অর্থাৎ ভেরিয়েবল নাম আমরা দিব, তার ভিতরে আমরা যে কোনো তথ্য আমরা রাখতে পারবো, ভ্যালু আমরা রাখতে পারবো, সেটাকে আবার আমরা কি করতে পারবো, কল করতে পারবো। যেরকম আমি একটা এক্সাম্পল তোমাদের দিয়ে দিই। দেখো এখানে একটা সুন্দর এক্সাম্পল আছে, যেরকম মেসেজ। মেসেজ যেমন একটা নাম, নামের ভিতরে আমি কি লিখছি, হ্যালো পাইথন। অর্থাৎ আমি যদি মেসেজকে কল করি, সে আমার আউটপুটটা কি দিবে জানো, এই হ্যালো পাইথন দিবে। আরও সহজ করি, যেরকম আমি নেম, নেমের ভিতরে দেখো একটা ওয়ার্ড লেখা আছে রহিম। অর্থাৎ এই নেমকে যদি আমি কল করি, আমার কিন্তু নামের ভিতরে আমি কি রাখছি, ওই রহিম, রহিমই কিন্তু আমার সামনে আসবে। যেমন আমি আরেকটা রাখছি স্কোর, স্কোর ইকুয়াল 95। অর্থাৎ আমি যদি স্কোরকে কল করি, তাহলে আমার আসবে আউটপুট কি, 95। অর্থাৎ আমরা সহজে কি বুঝলাম, যে ভেরিয়েবলে যে কোনো একটা নাম দিতে হবে,
ইকুয়াল দেওয়ার পরে আমাদের ভ্যালু দিতে হবে। এই নিয়মটা হচ্ছে কি সিনট্যাক্স। সেটা ক্লিয়ার হয়েছে? তো আমরা মোটামুটি কি বুঝলাম যে পাইথন ডাইনামিক টাইপিং সাপোর্ট করে, ঠিক আছে। আমরা যখনই লিখবো সে অটোমেটিক্যালি ধরে নেয় যে আসলে এটা কি টাইপ বা আমরা কি লিখতে চাচ্ছি। সো ইন্টারেস্টিং, অনেক ইন্টারেস্টিং। ক্লাসটা একটু লেন্দি হলেও তুমি যদি দেখতে থাকো এই ভেরিয়েবল নিয়ে আশা করি কোনো প্রবলেম তুমি ফিল করবে না। পাইথন প্রোগ্রামিংয়ে আমরা 4 ধরনের ডেটা টাইপ পাই। তার ভিতরে প্রথম আমরা পাচ্ছি স্ট্রিং, যেটা স্ক্রিনে অলরেডি আসছে তোমার সামনে, তুমি একটু খেয়াল করো। স্ট্রিং অর্থাৎ এইটার ভিতরে শুধু আমরা টেক্সট, যে কোনো সেন্টেন্স অর্থাৎ বর্ণনামূলক কোনো কিছু রাখলে আমরা কিসের ভিতরে রাখবো? স্ট্রিং এর ভিতরে রাখবো। যেরকম আরো সহজ, যেরকম টেক্সট ডেটার জন্য আমরা স্ট্রিং ব্যবহার করব। পূর্ণ সংখ্যা রাখার জন্য আমরা ব্যবহার করব ইন্টিজার, অর্থাৎ এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে আইএনটি। এখন পূর্ণ সংখ্যা আমি পাইলাম, তাহলে আমাদের কি প্রয়োজন? পূর্ণ সংখ্যার পরে আমরা কি পেয়ে থাকি? দশমিক সংখ্যা পেয়ে থাকি, ডেসিমেল। তো এটাও আমরা রাখতে পারবো, এটাকে বলা হয় ফ্লট। হ্যাঁ, এই যে বললাম যে দশমিক সংখ্যা, এটাকে বলা হয় ফ্লট। এটাও আমরা রাখতে পারবো। দশমিক সংখ্যার জন্য আমরা পেলাম। আর একটা ডেটা টাইপ আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে সত্য না মিথ্যা এই ধরনের কোনো কিছু যাচাই বাছাইয়ের জন্য এটাকে বলা হয় বুলিয়ান, যেটা সংক্ষেপে বলা হয় বোল। তো এটা ট্রু ফলস মানের জন্য আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তাহলে আমরা বিষয়টাকে খেয়াল করছি, আমরা 4 ধরনের ডেটা টাইপ পাইলাম। অর্থাৎ আমরা যে বললাম যে ভেরিয়েবল নেমের ক্ষেত্রেও কিন্তু এরকম সুনির্দিষ্ট একটা নিয়ম আছে যে আমরা কি লিখতে পারবো আর কি লিখতে পারবো না। তোমাদের বইতেও কিছু সুনির্দিষ্ট এরকম নিয়ম আছে। তারপরেও আমরা এখান থেকে আরও কত সহজে শেখা যায় সেই ব্যবস্থা আমি এখানে তুলে ধরব। তো এই 4 ধরনের ডেটা টাইপ আমরা সহজে কিভাবে রাখতে পারবো? ওই যে ভেরিয়েবল নেম ইকুয়াল, এই ডেটা টাইপের যে কোনো একটা আমরা রাখতে পারবো। তবে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি, যদি আমরা স্ট্রিং রাখি তাহলে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে। প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করো, এই যে প্রথম এক্সাম্পলটা একটু খেয়াল করো, সেটা হচ্ছে কি, আমরা নেম রাখছি, নেম ইকুয়াল ইনভার্টেড কমার ভিতরে দেখে হ্যালো রাখছি। অর্থাৎ স্ট্রিং রাখলে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। আর ইন্টিজার বা ফ্লট এক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নাই, তুমি যাই দাও অটোমেটিক্যালি সে ধরে নেবে। এই যে নাম আমরা ভেরিয়েবল নেম যে দিব, এর শুধুমাত্র একটা নিয়ম আছে। তো আমরা সহজেই 4টা নিয়ম যদি শিখে রাখি তাহলে আমরা এটা নিয়ে আর কোনো প্রবলেম হবে না। তোমাদের বইতে 7-8টা নিয়ম আছে, ওটাকে আরও সহজ করার জন্য আমি 4টা নিয়ম আমি তোমাদের শেখাবো। আমরা ভেরিয়েবল নেমটা যে ওই যে আমি বললাম যে নেম, এজ, স্কোর আমি যাই ব্যবহার করছি, এইটা শুরুই হবে অক্ষর দিয়ে অথবা আন্ডার স্কোর দিয়ে তুমি শুরু করতে পারবে। তবে বেস্ট এক্সাম্পল হচ্ছে তুমি অক্ষর দিয়ে শুরু করবে। সেম নেমে যদি তুমি ছোট হাতের বড় হাতের লেখো তাহলে কিন্তু 2টা ভেরিয়েবল হবে, কারণ এটা কেস সেন্সিটিভ। তাহলে শুরুর নিয়মটা আমরা বুঝে নিলাম। এখন মধ্যের অক্ষর বলতে নামের মধ্যে থাকতে পারে অক্ষর, সংখ্যা এবং আন্ডার স্কোর। বিষয়টা বুঝো নাই, আমি আরেকটু বুঝি। যেরকম হতে পারে আমরা 2টা ওয়ার্ড ইউজ করব, তার ভিতরে আমরা একটা আন্ডার স্কোর ব্যবহার করতে পারবো, অথবা যদি মনে হয় যে অক্ষরের সাথে একটা সংখ্যা দিব, মিডিলে দিতে পারবো বাট ফার্স্টে দিতে পারবো না। এখন আরেকটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে কি কেস সেন্সিটিভ। বড় হাতের এবং ছোট হাতের অক্ষর যদি আমরা একই ওয়ার্ড যদি ছোট হাতের এবং বড় হাতের ব্যবহার করি, এটা অবশ্যই 2টা ভেরিয়েবল সে কাউন্ট করবে, কারণ এটা হচ্ছে কি কেস সেন্সিটিভ। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট আমাদের মাথায় রাখতেই হবে, প্রোগ্রামিংয়ে নির্দিষ্ট কতগুলা ওয়ার্ড আছে, অর্থাৎ আমরা ফাংশনে ব্যবহার করে থাকি। যেমন তুমি চাইলে যেরকম ইফ, হোয়াইল, ইনপুট, তারপরে তোমার প্রিন্ট, এই যে নির্দিষ্ট যে ওয়ার্ডগুলো প্রোগ্রামিংয়ের ভিতরে আমরা ব্যবহার করে থাকি, অ্যাজ এ ফাংশন হিসাবে আমরা ব্যবহার করে থাকি, এগুলো আমরা ভেরিয়েবল নামে ব্যবহার করতে পারবো না। এই জন্য আমি বলছি কি যে কিওয়ার্ডগুলো আমাদের কি করতে হবে, এড়িয়ে চলতে হবে। যেরকম পাইথনের কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। তাহলে আমরা কি বুঝলাম যে ভেরিয়েবলের নামকরণের ক্ষেত্রে আমাদের
নির্দিষ্ট কতগুলা নিয়ম মানতে হবে তোমাদের বইয়ে, অর্থাৎ নবম দশমের বইয়েও এরকম নির্দিষ্ট কতগুলা নিয়ম আছে। যেরকম সংখ্যা ব্যবহার করা যাবে না, তারপরে অক্ষরের ভিতরে কোনো স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করা যাবে না, যেমন যেমন হ্যাশ অথবা @ অথবা স্টার, যেটাকে আমি অ্যাস্টেরিস্ক বলে থাকি, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে যদি দুইটা ওয়ার্ড হয় তাহলে মাঝে অবশ্যই ফাঁকা স্পেস রাখা যাবে না, ব্যবহার করতে হলে অবশ্যই আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এগুলো তোমাদের বইয়ে অলরেডি আছে। তারপর আমি 4টা নিয়ম এখানে বললাম তোমার বোঝার সুবিধার্থে। এ পর্যায়ে আমাদের একটা এক্সাম্পল যদি একটু ফলো করি, যেরকম এখানে দেখো একটা লেখছি কি ভালো এবং একটা খারাপ। যেরকম ভালোটা যদি একটু খেয়াল করো, যেরকম দেখো ইউজার নেম, এখানে দুইটা ওয়ার্ড আমি ইউজ করছি, ইউজার আন্ডারস্কোর নেম অথবা ফার্স্ট নেম অথবা S2, S1, S2, S3 এরকম এজ দিয়ে, যখন এই এজ দিয়ে একাধিক যদি আমরা ব্যবহার করতে চাই এরকম সংখ্যাও চাইলে আমরা ব্যবহার করতে পারবো। আর খারাপ যেমন এরকম যেটা আমরা ব্যবহার করতে পারবো না সেটা আমি খারাপ হিসাবে ব্যবহার করছি, যেমন টু এজ, এটা কখনোই আমি ব্যবহার করতে পারবো না। যেরকম ইফ আমি ব্যবহার করতে পারবো না। ক্লাস নির্দিষ্ট হচ্ছে কি প্রোগ্রামিংয়ের একটা কিওয়ার্ড, এটাও চাইলে আমি ব্যবহার করতে পারবো না। আশা করি বিষয়টা সহজ হয়ে গেছে। এই পর্যায়ে আমরা যেটা জানবো, একই সাথে একাধিক ভেরিয়েবল কিভাবে অ্যাসাইন করা যায়। ভেরিয়েবল নেম আলাদা বাট মান একই, যেমন XYZ আমরা ইকুয়াল দিয়ে রাখছি, এর ভ্যালু হচ্ছে 10, অর্থাৎ 3টি ভেরিয়েবলে আমরা একই মান রাখতে পারছি। পরবর্তী পর্যায়ে একটু খেয়াল করো যে ভিন্ন মান, হ্যাঁ, যেরকম ভিন্ন মান এবং ভিন্ন ভেরিয়েবল নেম যদি হয় আমরা চাইলেই সেটাকে এক লাইনে সেটা রাখতে পারবো। তবে সেক্ষেত্রে আমাদের ব্যবহার করতে হবে সেপারেশন করার জন্য কমা। একটু খেয়াল করো এক্সাম্পলে, যদি একটু খেয়াল করো যে একসাথে ভিন্ন মান আমরা অ্যাসাইন করতে পারবো, সেই ক্ষেত্রে ভেরিয়েবল নেমে আমরা দুইটা রাখছি কিন্তু ডিফারেন্স করছে, অর্থাৎ ভিন্নতা নিয়ে আসছি সেটা কমার মাধ্যমে, এবং এর ভ্যালুও রাখছি দুইটা, সেটা ভিন্নতা তৈরি করছি আমরা কমার মাধ্যমে। এবং আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করি, আমরা যে তালিকা থেকে, হ্যাঁ, যদি আমরা তালিকা তৈরি করতে চাই, যেরকম আমরা মানগুলো রাখছি তালিকার মাধ্যমে, এবং সেটা যদি আমরা মান এখানে ABC যে ভ্যালু নেম দিছি, সেটাও চাইলে আমরা এরকম তালিকা থেকে মান কিভাবে বিতরণ করতে পারবো সেটাও আমরা এখান থেকে দেখে নিলাম। তো এই পর্যায়ে আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে যে এই যে আমরা ভেরিয়েবল এতক্ষণ আমরা যে শিখলাম, এই ভেরিয়েবল আমরা কিভাবে ব্যবহার করে আউটপুট ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে আমরা থিওরিও দেখব, পাশাপাশি আমরা এক্সাম্পলও আমরা দেখব, আমরা প্র্যাকটিক্যালি শিখে নিব। সেটা হচ্ছে আমরা প্রথমতই দেখি এক্সাম্পল, সেটা এখানে একটু খেয়াল করো যে এখানে আমরা ভ্যালু নেম দিছি নেম, এবং তার ভ্যালু রাখছি রহিম। তবে এটা আমরা যেহেতু টেক্সট হিসাবে ইউজ করতেছি, অবশ্যই আমরা ইনভার্টেড কমার ভিতরেই রাখবো। এটা কিন্তু আমি বারবার বলছি, আমরা যদি কোনো ভ্যালু টেক্সট হিসাবে রাখতে চাই সেক্ষেত্রে অবশ্যই ইনভার্টেড কমার ভিতরে রাখতে হবে। এবং এটা আমরা যদি আউটপুট দেখাইতে চাই তাহলে আমরা আউটপুট ফাংশন হিসাবে প্রিন্ট ব্যবহার করব। অর্থাৎ আমরা কয়েকটি ফাংশন আমরা ব্যবহার করব, তার ভিতরে আউটপুট ফাংশন হিসাবে ব্যবহার করব হচ্ছে প্রিন্ট। প্রথম ক্লাসে আমরা দেখেছিলাম যে কিভাবে একটা সিম্পল একটা ওয়ার্ড বা সিম্পল একটা লাইন অথবা একটা প্যারাগ্রাফ কিভাবে প্রিন্ট আউট করতে হয়, কিভাবে ফাংশনে প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হয়। সেমভাবে আমরা একটু জিনিস যদি খেয়াল করি, যেরকম নেমে আমরা নেমটা হিসেবে ভেরিয়েবল হিসাবে ব্যবহার করছি, এবং এই যে রহিমকে আমরা যদি আউটপুট করতে চাই আমরা এই ভেরিয়েবলকে প্রিন্টের ভিতরে আমরা কি করছি, কল করছি। তবে এইখানেই হচ্ছে একটু ভিন্নতা হচ্ছে কি, আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে দেখো এখানে কিন্তু ইনভার্টেড কমা আমরা ইউজ করি নাই। যদি এর যে নেমের ভিতরে যদি আমরা ইনভার্টেড কমা ইউজ করি তাহলে এটা কি হয়ে যাবে, এটা স্ট্রিং হয়ে যাবে। সেক্ষেত্রে এই রহিম কিন্তু আউটপুট আসবে না, কারণ যখন তুমি ভেরিয়েবল কল করবা তখন তুমি সেটাকে কি ব্যবহার দিতে পারবে না, ইনভার্টেড কমা আউটপুটের ভিতরে তুমি ব্যবহার করতে পারবা না। যখনই তুমি ইনভার্টেড কমা ব্যবহার করবা তখনই এটা কি হয়ে যাবে, এটা স্ট্রিং হয়ে যাবে।
আরও যদি আরেকটু বিস্তারিত বলি, এখানে দেখো আমরা চাইলে আরেকটা মাধ্যমে আমরা ব্যবহার করতে পারবো, এই ভেরিয়েবলকে কল করতে পারবো, সেটা হচ্ছে এফ স্ট্রিং এর ব্যবহার করে। অর্থাৎ আমরা দেখো এখানে একটু খেয়াল করলাম, আমরা একটা ভেরিয়েবল এখানে কল করছি কি এজ ইকুয়াল 25। তো এটাকে যদি আমরা আউটপুট হিসাবে দেখাতে চাই কেমন, যেরকম আমার বয়স, সে এখানে যেটা ব্যবহার করছে সেটা আমি দিব। তাহলে এটাকে আমরা যদি ব্যবহার করতে চাই, তাহলে আমরা প্রিন্ট ফাংশনের এফ স্ট্রিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এফ ইনভার্টেড কমা আমার বয়স, এইখানে দেখো এখানে আমরা যেরকম শুধু নেমটা ইউজ করেছিলাম, এখানে সেম জিনিসটাই আমরা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট এর ভিতরে আমরা বসিয়ে দিব। অথবা চাইলে তুমি অন্যভাবেও বসাইতে পারতা, যেরকম আমার বয়স কমা দিয়ে দিলেই আর এই এজটা বসিয়ে দিলেও হবে। এই দুটাই আমরা এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিক্যালি আমরা দেখে নিব। এবং আরেকটা জিনিস, এখানে যদি একাধিক ভেরিয়েবল আমরা যদি কল করতে চাই, সেই ক্ষেত্রে এই এফ স্ট্রিং আমরা যেটা ব্যবহার করি এটার মাধ্যমেই আমরা ব্যবহার করতে পারবো। যেরকম এখানে নেম একটা ভেরিয়েবল আমরা নিয়েছিলাম এবং এজ একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এই দুটাকে আমি চাচ্ছি একবারে কল করব। তাহলে আমরা কি হিসাবে জানলাম যে প্রিন্ট ফাংশন আউটপুট ফাংশন ব্যবহার করলাম এবং এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে, এবং এফ স্ট্রিং ব্যবহার করে এফ ইনভার্টেড কমা আমি প্রথমে নামটা নিয়ে আসলাম এবং কল করলাম এই নেমকে, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই নেমকে দিছি এবং কমা দিছি কারণ এই নামটা দিয়ে, এবং আমি বয়সটা নিয়ে আসব, বয়স বাংলায় লেখছি কিন্তু এই এজটাকে আমি কল করব কিসের মাধ্যমে, সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে। আমরা যদি একটু প্র্যাকটিক্যালে দেখি, একটু প্র্যাকটিক্যালটা আমরা একটু খেয়াল করি। আমাদের স্ক্রিনে একটু প্র্যাকটিক্যালটা যদি আমরা খেয়াল করি, প্রথমেই আমরা নেম নিয়েছিলাম, এখানে আমি একটা নেম দিলাম, ইকুয়াল দেওয়ার পরে এখানে সাপোজ আমি দিলাম RAHIM রহিম, এবং এখানে আমি একটা দিলাম এজ ইকুয়াল 25। এই দুটাকেই আমরা এখন কল করে দেখব যে কিভাবে এটাকে আমরা ব্যবহার করতে পারি। আমরা কি জানলাম যে আমাদের আউটপুট ফাংশনটা হচ্ছে কি PRINT প্রিন্ট। এবার আমাদের কি দিতে হবে, একটা ফার্স্ট ব্র্যাকেট, অর্থাৎ আমাদের ব্র্যাকেটের ভিতরে রাখতে হবে। এবং একটা জিনিস খেয়াল করো, এইখানে আমি কিন্তু প্রথমে রহিম যে শুধু রাখছি, দেখো এখানে কিন্তু কালারের ভিন্নতা আসে নাই, এটা কিন্তু একটা ইরোরটা হচ্ছে কি, এটা আমরা ভুল করেছি, এটা অবশ্যই আমাদের কি দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে এবং শেষেও কিন্তু একটা ইনভার্টেড কমা দিতে হবে। তাহলে সে কিন্তু আমরা ওই যে বলেছিলাম যেটা ডাইনামিক টাইপিং এটা ইউজ করা আছে, যখনই তুমি এটা লিখবা তখনই সে অটো ডিটেক্ট করে নেবে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে এখন দেখো এটাকে যদি আমরা কল করি, আমরা কি বললাম যে এটা এফ স্ট্রিংয়ের মাধ্যমে ব্যবহার করতে পারবো অথবা ডাইরেক্ট কল করেও আমরা এটা ব্যবহার করতে পারবো। যেরকম আমি এখানে NAME দিলাম, দেওয়ার ফলে অটোমেটিক্যালি দেখো এখানে একটা কালারের ভিন্নতা আসছে, অর্থাৎ সে এখানে ম্যাচ করে নিছে, অর্থাৎ ভেরিয়েবল সে ম্যাচ করতে পারছে যে নেম এখানে ব্যবহার করা আছে। এবার আমি যদি কমা দিয়ে আমি যদি আর একটা দিই এজ, অটোমেটিক্যালি দেখো সে এজকেও আবার কি আউটপুট মানে ম্যাচ করতে পারছে, ভেরিয়েবল ম্যাচ করতে পারছে। এখন এটাকে যদি আমি রান করি, দেখো এর আউটপুট অটোমেটিক্যালি চলে আসবে, এই দেখো রহিম 25। তাহলে আমি যদি এখানে দিতে পারতাম যে তোমার নাম এবং তোমার বয়স, তাহলে সেই ক্ষেত্রে আমি কি করতাম, এখানে সুন্দর করে লিখে দিতাম যে ইওর নেম, ঠিক আছে। এখন দেখো ইওর নেমটা যে আমি লিখলাম, এই নেম আর এই নেমে মিল আছে, কিন্তু আমি চাচ্ছি যে সে ডাইরেক্টলি লেখা থাকবে, সে তো আর কোনো ভেরিয়েবলে আসবে না। আমি এখানে জাস্ট কি দিতাম, একটা ইনভার্টেড কমা দিয়ে দিতাম। তাহলে দেখো সে কিন্তু কালার পরিবর্তন হয়ে গেছে, অর্থাৎ সে স্ট্রিং হয়ে গেল। এবং শেষে আমি আর একটা কি দিয়ে দিলাম, যে এখানে লিখে দিলাম ইওর এজ ইজ দিয়ে এখানে একটা কমা দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখো সে কিন্তু কি করছে, সে অলরেডি কিন্তু এখানে ইজটাকে সে অন্যভাবে ধরে নিছে, আমি এটাকে স্ট্রিংয়ের ভিতরে দিয়ে দিলাম। আমরা চাইলে এভাবেও এর আউটপুটটা নিয়ে আসতে পারবো। এখন আমরা যদি একটু রান করি, দেখো খুব সুন্দর করে ইওর নেম রহিম, ইওর এজ ইজ 25। তাহলে কিভাবে ভেরিয়েবল কল করলাম এবং কিভাবে আমরা সেটা আউটপুট পাইলাম পুরোপুরি তোমরা কিন্তু দেখে নিছো। সেম জিনিসটাই তুমি চাইলে এফ স্ট্রিংয়ের মাধ্যমেও ব্যবহার করতে পারবা। তো এই পর্যায়ে আমরা যেটা দেখব
সেটা হচ্ছে যে তুমি চাইলে অ্যাপের এইটার মাধ্যমে ব্যবহার করতে পারো, এখন যে প্র্যাকটিক্যাল আমরা যেটা দেখলাম এটার মাধ্যমে ব্যবহার করতে পারো। এই পর্যায়ে আমরা দেখব যে সাধারণত আমরা কি ভুলগুলা করে থাকি লেখার সময়, প্রোগ্রামিং লেখার সময় আমরা সাধারণত কি ভুলগুলা করে থাকি সেটা আমরা একটু একটু খেয়াল করি। প্রথমত যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে টাইপ মিসম্যাচ। অর্থাৎ আমরা দেখো এখানে একটু খেয়াল করো ভুলটা কেমন, এখানে 5 ইউজ করছি আর এখানে 3। আমরা কিন্তু বারবার বলেছি ইনভার্টেড কমা যখন দিয়ে দিব সেটা কি হয়ে যাবে, স্ট্রিং হয়ে যাবে। আর এখানে শুধু সংখ্যা। আমরা এই প্রোগ্রামটাকে কেটে দিলাম, কেটে দিয়ে আমি এখানে দিলাম a = 5 b = 3, এই দুটাকে আমি যোগ করব। তাহলে এখন যদি আমি প্রিন্ট print ব্র্যাকেট আমি যোগ করব কাকে, a এবং b কে, a + b দিয়ে দিলাম। এখন আমি যদি ইন্টার দিই দেখো, এখন যদি আমি এটাকে রান করি অটোমেটিক্যালি দেখো সে যোগ করে ফেলছে। ওই যে বললাম এটা ডাইনামিক টাইপিং আছে, ডাইনামিক টাইপিং সে অটোমেটিক্যালি কি করে নিছে, ধরে নিছে। এখন এইখানে যদি আমি কি ব্যবহার করি, ইনভার্টেড কমা দিয়ে দিই, তাহলে সে কি এখন আর ধরতে পারবে? তাহলে কি দুই ধরনের টাইপ হয়ে গেল, এ হয়ে গেল স্ট্রিং এবং বি হয়ে গেল কি ইন্টিজার। এখন যদি আমরা রান করি দেখো এখানে কি আসছে, একটা ইরর আমাদের সামনে দিয়ে দিছে। কি ইরর দিছে, টাইপ ইরর। সে এটা ক্যালকুলেশন করতে পারবে না, সে শুধু হয় ফ্লট টু ইন্টিজার অথবা ইন্টিজার টু ফ্লট অথবা ফ্লট টু ফ্লট, এইগুলো সে ক্যালকুলেশন করতে পারবে। আরেকটা জিনিস খেয়াল করো, অপ্রত্যাশিত পুনরায় অ্যাসাইনমেন্ট। এই জিনিসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে ভেরিয়েবল আমরা চাইলে ওইটাকে একাধিকবার একাধিক ভ্যালু তাকে অ্যাসাইন করাইতে পারবো, কিন্তু আপডেটস যে ভ্যালু আমরা অ্যাসাইন করব সেটা কিন্তু সে বারবার কল করবে, সে পুরাতন স্মৃতি ভুলে যাবে। সেটা হচ্ছে কি, এখানে দেখো একটু খেয়াল করো, স্কোর হিসাবে প্রথম রাখছে কত, 95, পরে সেম নেমে দেখো সেম নেম নতুন আর একটা সে ভ্যালু রাখছে কি এক্সিলেন্ট। এখন পরবর্তী পর্যায়ে যদি এই স্কোরকে আমরা যদি কি করি কল করি, সে কিন্তু 95কে আর নিয়ে আসবে না, সে পরবর্তী পর্যায়ে কি নিয়ে আসবে, এক্সিলেন্ট নিয়ে আসবে। এটা কিন্তু আমাদের সো কেয়ারফুল। আমরা এক্সাম্পল দেখি, প্র্যাকটিক্যালে দেখি। তো প্র্যাকটিক্যালে যখন আমরা দেখব, আমরা এটাকে কেটে দিলাম। এখন দেখো আমি কি রাখলাম, স্কোর এর আন্ডারে আমি রাখলাম 25। সেমভাবে আমরা এটাকে যদি প্রিন্ট করি, ঠিক আছে, প্রিন্ট করলাম SCORE, এটাকে কল করলাম। এখন এটাকে আমরা যদি রান করি কত আসছে দেখো তো, 25। তো সেম নামে আমি আর একটা ভেরিয়েবল নিলাম, দেখো সেম নামে স্কোর ইকুয়াল, এখানে আমরা দিলাম স্ট্রিং এর ভিতরে অথবা এর ভিতরে আমরা দিলাম 30। এখন এটাকে আবার যদি আমি কল করি প্রিন্ট ব্র্যাকেট SCORE, অটোমেটিক্যালি দেখো সে কিন্তু আর একটা দেখো এটাকে কল করছে। এখন দুটা ভেরিয়েবল তো সেম নাম, খেয়াল করছো, এই স্কোর আর এই স্কোর ভেরিয়েবল কিন্তু সেম নাম। এখন এটাকে যদি রান করি দেখো এখানে কিন্তু দুইটা ভ্যালু অ্যাসাইন হয়েছে। দেখো প্রথম স্কোর সে 25 ঠিকই নিয়েছে, কিন্তু পরেরটা হাজার মিল থাকলেও উপরেরটা কিন্তু সে কল করে নাই, সে কিন্তু পরেরটা কল করছে। খেয়াল করে দেখছো। এখন আমি যদি এইটাকে কেটে দিই, এটাকে যদি আমি কেটে দিই, কেটে দিয়ে যদি রান করি দেখো সে কিন্তু 25 নিয়ে আসবে না, সে কিন্তু সর্বশেষ যে ভ্যালু অ্যাসাইন করা হয়েছে সেটাই কিন্তু নিয়ে আসতেছে। তো এই ক্ষেত্রে অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কি, আমরা যখন কোনো ভেরিয়েবল ইউজ করব বা আমরা যদি পুনরায় সেটাকে ব্যবহার করি, তাহলে লেটেস্ট যে ভ্যালু আমরা অ্যাসাইন করতেছি সেটাই কিন্তু আমাদের সামনে আসবে। তো এই পর্যায়ে আমরা আর একটা ভুল আমরা দেখে নিব, সেটা হচ্ছে স্পেলিং ত্রুটি। হ্যাঁ, যেরকম ইউজার নেম ভার্সেস ইউজার নেম, এখানে দেখো এটা সিঙ্গেল ওয়ার্ড আর এটা ডাবল ওয়ার্ড। তো এই ক্ষেত্রে কিন্তু নামের কিন্তু একটা ভিন্নতা আছে, খেয়াল করছি কিনা, এটার ভিতরে কোনো আন্ডার স্কোর নাই, এটার ভিতরে আন্ডার স্কোর আছে। তাহলে ইউজার নেমকে আমরা যদি রহিম রাখি এবং যদি এটাকে আমরা যদি ইউজার নেম হিসেবে কল করি, দেখো ইউজার নেম রাখছি এর ভিতরে রহিম, কিন্তু আমি কল করছি ইউজার নেম আন্ডার স্কোর নেম, তাহলে এটা কি আসবে, কখনোই আসবে না, কারণ এটা স্পেলিং মিস্টেক। আমরা এখান থেকে একটু প্র্যাকটিক্যাল দেখে নিই। হ্যাঁ, যেরকম আমরা স্কোর এখানে রাখলাম,
দেখো আমরা এখানে এটাকেই রাখছি এবং এই স্কোরের জায়গা আমরা একটা 1 লাগিয়ে দিলাম। সেম জিনিস, স্কোর রাখছি যে নামে, আমি কল করতেছি আর এক নামে। এটাকে যদি রান করি, দেখো এখানে একটা ইরোর আসছে, নেম ইরোর। দেখছো? অর্থাৎ নেম ইরোর কি, আমরা যেই নামে ভেরিয়েবল কল করছি, আমি কল করার সময় সেই নামে আমরা সঠিক নামটা দিতে পারি নাই, এই জন্য কি আসছে, নেম ইরোর। এই দেখো উল্লেখ করে দিছে যে সে মিলাইতে পারতেছে না, অর্থাৎ এই নামটা কোথাও ডিফাইন করা নাই। আমি যদি এই নামটা ওই 1 কেটে দিই, ঠিকই দেখো আবার কল হবে। এটাকে বলা হয় নেম ইরোর। আমরা কিন্তু দুই ধরনের ইরোর অলরেডি পেয়ে গেলাম, একটা হচ্ছে টাইপ ইরোর আর একটা হচ্ছে কি, নেম ইরোর। বিষয়টা বোঝা গেল? তো আগামী ক্লাসে বিভিন্ন সংখ্যার যোগ গুণ ভাগ অর্থাৎ ম্যাথমেটিক্যাল অপারেটর ইউজ করে আমরা বিভিন্ন সংখ্যার যে গাণিতিক সমস্যা সেগুলো সমাধান করার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে আর আমার জন্য দোয়া করবে যে নেক্সট ক্লাস যেন আরও সুন্দরভাবে তোমাদের জন্য গুছাইতে পারি। আর যদি ভালো লেগে থাকে তাহলে যদি ফেসবুকে দেখো তাহলে একটা ফলো দিয়ে রাখতে পারো, আর যদি ইউটিউবে দেখো তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।